ডে কোডে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমাদের টপিক হলো ব্যক্তিগত অর্থনীতি বা পার্সোনাল ফিন্যান্স। আজকে এই টপিকটার উপরে আমরা যে আলোচনা করব সেখানে তোমরা যেমনই ক্ষেত্রে যেভাবেই উপার্জনক্ষম হও না কেন, সে তোমরা ছোটখাটো কোনো ব্যবসা করো, তোমরা কোনো টিউশনের মাধ্যমে রোজগার করো, তোমরা কোনো ছোট জায়গায় আহ একটা কাজকর্ম করো, এবং ইভেন তুমি যদি কোনো সরকারি চাকরি করো বা তোমার যদি কোনো একটা উপার্জনের অন্যান্য সোর্স থাকে, এই পুরো উপার্জনটাকে তুমি তোমার জীবনের জন্য কিভাবে ব্যক্তিগত অর্থনীতি বা পার্সোনাল ফিনান্সে ভালো রকম সাজিয়ে গড়ে তুলতে পারো তার উপর আজকের আলোচনাটা থাকবে। তো দেখো, ব্যক্তিগত অর্থনীতি বা পার্সোনাল ফিনান্স বলতে আসলে বোঝায় নিজের আয়ের সঠিক ব্যবহার আর পরিকল্পনা, যাতে আর্থিক দিক থেকে স্বাবলম্বী আর নিরাপদ থাকা যায়। এই প্রতিদিনের খরচ সামলানো, মাসিক বাজেট ঠিক করা, সঞ্চয় তৈরি করা, আর সেই সঞ্চয়কে ভবিষ্যতের জন্য বিনিয়োগের মাধ্যমে বাড়িয়ে তোলা, এই সবকিছুই পার্সোনাল ফিন্যান্সের অংশ। এর মানে শুধু কিন্তু টাকা জমিয়ে রাখা নয়, বরং সেই টাকাকে সঠিক জায়গায় কাজে লাগিয়ে নিজের স্বপ্ন পূরণের রাস্তা তৈরি করা, যেটা তোমরা কোনো ক্ষেত্রে টার্গেট করছো নিজের জীবনের জন্য। এর মধ্যে স্বাস্থ্য বীমা বা জীবন বীমার মতো ঝুঁকি ব্যবস্থাপনাও আছে, যাতে হঠাৎ কোনো বিপদে বড় আর্থিক ধাক্কা সামলাতে তুমি পেরে যাও। সবচেয়ে বড় কথা, নিজের আর্থিক লক্ষ্য, যেমন নতুন বাড়ি, সন্তানের পড়াশুনো বা অবসরকালীন স্বাচ্ছন্দ্যের জীবন, এর জন্য একটা পরিষ্কার পরিকল্পনা রাখা খুব দরকার। ব্যক্তিগত অর্থনীতি নিয়ে সচেতন থাকা মানে হলো নিজের অর্থের উপর নিয়ন্ত্রণ বাড়ানো, যাতে জীবনের যে কোনো চ্যালেঞ্জের মুখে শক্তভাবে দাঁড়িয়ে থাকতে পারা যায়। এবং আর্থিক দিক থেকে যত বেশি কেউ সচেতন হবে, তত তার মানসিক শান্তিও কিন্তু সহজে আসবে। এই ভিডিওতে আমি তোমাদের ধাপে ধাপে আলোচনা করব কিভাবে পার্সোনাল ফিনান্স গুছিয়ে নেওয়া যায়, আর কিভাবে ছোট ছোট অভ্যাস বদলে তুমি আর্থিক স্বাধীনতার দিকে এগিয়ে যেতে পারো। তো চলো শুরু করা যাক। আজকে আমরা এই আলোচনাটাকে মূলত একদম ক্রিপস রাখবো, মূল 8টা পয়েন্টের উপর আমরা আলোচনা করব। তো চলো শুরু করা যাক। প্রথম পয়েন্ট, ব্যক্তিগত অর্থনীতি শুরুই হচ্ছে কিন্তু আয় দিয়ে। সুতরাং এটা ধরেই নেওয়া হচ্ছে, প্রথমেই এটা বলে নেওয়া হয়েছে যে তোমার কোনো না কোনো ক্ষেত্রে একটা উপার্জন আছে, এবং সেই উপার্জনটাকে তুমি আহ কার্যক্ষেত্রে সাজিয়ে নিতে চাইছো ভবিষ্যৎ প্রজন্ম এবং তোমার নিজের যে অবসরকালীন সময় এবং অন্যান্য যে ব্যবস্থাপনা তুমি আর্থিকভাবে করতে চাইছো তার জন্য। তো প্রথম পয়েন্ট হলো ইনকাম বা আয়, যেটা তুমি চাকরির মাধ্যমে করতে পারো, ব্যবসার মাধ্যমে করতে পারো, ফ্রিল্যান্সিং এর মাধ্যমে করতে পারো, এমনকি কিছু ক্ষেত্রে বিনিয়োগের লভ্যাংশের মাধ্যমেও তুমি করতে পারো। এই সব ধরনের আয়ের হিসেব রাখাটা কিন্তু স্পষ্ট করতে হবে। এখানে একটা কথাই বলে রাখতে চাই, এই ইনকাম সোর্সের ক্ষেত্রে চেষ্টা করো তুমি যে ক্ষেত্রেই যেমনই রোজগার করো না কেন, সেই আয়ের সূত্র যেন আরো বর্ধিষ্ণু করা যায়, আরো বাড়ানো যায়। তুমি যত আয় বাড়াবে, যত সোর্সে তোমার আয় বা ইনকাম আসতে শুরু করবে, তত কিন্তু তোমার শক্ত একটা অর্থনৈতিক ভিত্তি গড়ে তোলা সহজ হবে। দ্বিতীয়ত, এক্সপেন্সেস বা ব্যয়। দেখো, প্রয়োজনীয় এবং অপ্রয়োজনীয় খরচ আলাদা করে নিতে হবে প্রথমে। আমরা কোনো হিসেবহীন ভাবে আমাদের বেশিরভাগ মানুষ চলি, যেখানে আমাদের কোনো হিসেব থাকে না কোথায় কোন টাকা আসছে কোন টাকা বেরিয়ে যাচ্ছে। কিছু প্রয়োজনীয় ব্যয় তো থাকেই, কিন্তু তাছাড়াও অসংখ্য অপ্রয়োজনীয় ব্যয় আমরা কিন্তু করতে থাকি, যেটা কিন্তু করা বন্ধ করতে হবে। এবং এটা কিভাবে সম্ভব হবে? এটা সম্ভব হবে মাসিক বাজেট করে। প্রত্যেক মাসে একটা বাজেট করে নাও যে এটা তোমার খরচ করতেই হবে, এবং এর সঙ্গে কিছু অতিরিক্ত অংশ আছে যেটা তুমি হয়তো হাত খরচের জন্য টাকা রাখলে, তারপরে বাকি সবটা কিন্তু সঞ্চয়ে রেখে দাও, না হলে কিন্তু মুশকিলে পড়ে যাবে। এই বাজেটিংটা খুব জরুরি, এতে তোমার অতিরিক্ত ব্যয় কিন্তু বন্ধ হবে। এবং এটা খেয়াল রাখো যে সারাটা বছর ধরে তুমি যদি যখনই এভাবে ট্র্যাক করবে নিজের এক্সপেন্স গুলোকে, তুমি বুঝতে পারবে
কোন অযথা জায়গাতে বা কোন কোন অপ্রাসঙ্গিক জায়গাতে তোমার ব্যয়টা হয়ে যাচ্ছে, সেই জায়গাগুলোকে তোমাকে কিন্তু আটকাতে হবে। এখানে একটা খুব গুরু মন্ত্র দিয়ে রাখছি, বাজেট ছাড়া কিন্তু টাকা বাঁচানো প্রায় অসম্ভব, সুতরাং বাজেট ইজ আ মাস্ট। তৃতীয়ত, সঞ্চয় বা সেভিংস। সাধারণত অনেকে অনেক ধরনের ফর্মুলা দেবে বা ইত্যাদি। কেউ বলে আয়ের 20% সেভ করা দরকার, 30% সেভ করা দরকার ইত্যাদি। কিন্তু এখানে একটা উপার্জন বৈষম্যও তো রয়েছে, এই জায়গাটাও একটু খেয়াল রাখতে হবে। সেটা হলো এরকম যে মাসের শেষে 10,000 টাকা রোজগার করে, তার কাছে 3,000 টাকা সেভ করা অনেক কঠিন হয়ে পড়বে। কিন্তু যে মাসে অন্তত 1,00,000 টাকা রোজগার করে, তার কাছে 30,000 টাকা সঞ্চয় করা কিন্তু অতটা কঠিন নয়। সুতরাং এইটা একটা বৈষম্য রয়েছে। তো আমার যেটা বক্তব্য তোমাদের কাছে, সেভিংস এর দিক থেকে তোমরা চেষ্টা করবে সব থেকে বেশি যতটা পরিমাণ স্বচ্ছন্দে সেভ করতে পারো সেইটা তোমাদের ফিক্স করবে, যে প্রত্যেক মাসে আমি এত টাকা তো সেভ করবই। সেটা তোমার উপার্জনের সঙ্গে সাযুজ্যপূর্ণ যেন হয়, তুমি যেরকম পারবে সেরকম করে যেন সেভটা তুমি করতে পারো। চেষ্টা করবে যতটা বেশি সেভ করা যায়। এবং জরুরি খরচের জন্য, যেটা হঠাৎ করে তোমার যেরকম প্রয়োজন পড়ে যায় বা কিছু, তার জন্য তুমি একটা এমার্জেন্সি ফান্ড তৈরি করতে পারো, যাতে তুমি অন্তত 6 মাসের বা 1 বছরের একটা অতিরিক্ত অর্থ ধীরে ধীরে পুঞ্জীভূত করে সেই জায়গায় সঞ্চয়টা করতে পারো। এটা কেন? কারণ হঠাৎ করে যদি এরকম কোনো আনফরসিন সিচুয়েশন চলে আসে, যেখানে তোমার আর কার্য ক্ষেত্রে কোনো রকমের কাজ টাজ রইলো না, বা তুমি কোনো ক্ষেত্রে কর্মক্ষম রইলে না, তখন যেন তোমার কাছে একটা উইন্ডো থাকে আগামী 6 থেকে 1 বছরের জন্য, যে সঞ্চিত অর্থ থেকে তুমি ওই জায়গাটা পুষিয়ে নিতে পারবে এবং পরবর্তী ভেঞ্চারের জন্য তুমি ভাবতে অন্তত সময় পাবে, একদম হঠাৎ করে বিপদে পড়ে যাবে না। চতুর্থত, ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্ট বা বিনিয়োগ টাকা শুধু সঞ্চয় না করে তাকে বাড়ানোর একটা কৌশল। মানে ব্যাংকে আমি টাকাটা ফেলে রাখছি, 2 থেকে 2.5% সুদ দিচ্ছে সেভিংস অ্যাকাউন্টে, এটা কোনো গ্রোথ নয়। কেন গ্রোথ নয় বলছি? কারণ আমাদের মুদ্রাস্ফীতি চলছে, আমাদের ইনফ্লেশন চলছে সমানভাবে। এখন সেটা যদি তুমি মোটামুটি 6% এর মতো ধরো, প্রতি বছর তোমার ব্যাংকে সঞ্চিত অর্থ যদি 2.5% হারে গ্রো করে, তার মানে তো তুমি ইনফ্লেশনকেই বিট করতে পারছো না। তোমার যে উপার্জনটা আসছে ব্যাংক থেকে সামান্য 2.5% এর মতো, সেটা তো তোমার 6% বিটই করতে পারছে না। তো এটা কিন্তু তোমার কোন রকমের বুদ্ধিমান কৌশল হবে না শুধুমাত্র ব্যাংকে টাকা রেখে দেওয়া। তার বদলে তুমি চিন্তা করতে পারো কোনো ক্ষেত্রে লিকুইড ফান্ডে টাকা রাখতে, মিউচুয়াল ফান্ডে টাকা রাখতে, স্টক মার্কেটে টাকা রাখতে, কোনো ক্ষেত্রে গোল্ড কিনে নিতে, কোনো ক্ষেত্রে রিয়েল এস্টেটে টাকা রাখতে। এতে করে তোমার কিন্তু একই সঙ্গে ওই টাকাটাই, সঞ্চিত অর্থ তোমাকে কিন্তু বেশি রিটার্ন দিতে শুরু করবে, সেটা 12% 15% অবধি হতে পারে। তো এরকম ক্ষেত্রে তুমি কিন্তু ইনফ্লেশনকে যে শুধু বিট করছো তাই নয়, তার থেকেও বেশি উপার্জনও করছো। তো বিনিয়োগ কথাটা মাথায় রাখবে। শুধুমাত্র ব্যাংকে টাকা ফেলে রাখলে কিন্তু তোমার টাকা বাড়বে না, একটা সময় তোমার যে প্রয়োজনীয়তা সেটাই কিন্তু মিটবে না। তো ইনভেস্টমেন্ট সম্পর্কে মাথায় রাখবে, কারণ ইনফ্লেশন কিন্তু হচ্ছে, যেরকমটা আমি বলে থাকি, উই পোকার মতো তোমার সমস্ত সম্পদকে একটু একটু করে খেয়ে ফেলবে, তুমি বুঝতেও পারবে না। তো এটা 5 নম্বর, ঋণ বা ডেট। দেখো, আমরা যে মধ্যবিত্ত পরিসরে জীবনযাপন করি, সেখানে আমাদের কম বেশি ধার দেনা হয়েই যায়। ঋণটা আমাদের বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগে, আমাদের পরবর্তী ভেঞ্চার গুলোতে কাজ করতে গেলে। সেই ক্ষেত্রে কেউ হোম লোন নিই, কেউ কার লোন নিই প্রয়োজনীয়তার জন্য, বা কেউ পার্সোনাল লোন নিই বিভিন্ন ক্ষেত্রে। তো চেষ্টা করবে যখন তোমরা কোনো লোন নিচ্ছ, যত দ্রুত সম্ভব সেটাকে কিন্তু পে অফ করে দেবা। আহ, সেটা যত তাড়াতাড়ি তুমি ফেরত দেবে, তার ইএমআই গুলো যত তাড়াতাড়ি তুমি শোধ করতে পারবে, তত তাড়াতাড়ি তুমি কিন্তু ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হয়ে পড়বে। তো এই ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্সের জন্য সব থেকে আগে যেটা দরকার, সেটা হচ্ছে তোমার এই লোন পেমেন্টের সময় নিয়মানুবর্তী হওয়া। খুব উচ্চ হারে সুদ যেখানে আছে সেগুলোকে এড়িয়ে যাও। যদি নেহাত নিতেই হয়, তোমার অ্যাফোর্ডেবিলিটি অনুসারে নাও।
তোমাকে এখন শো অফ করার কিছু দরকার নেই, তোমাকে তোমার অর্থনৈতিক ভিত্তিটাকে ঠিক করতে হবে। চেষ্টা করবে প্রথমত ঋণ না নিয়ে থাকার, যদি কোনোভাবে সেটা সম্ভব হয়। যদি নেহাত না সম্ভব হয়, তাহলে চেষ্টা করবে যেন তুমি অ্যাফোর্ডেবল ওয়েতে সেটাকে পুনরায় দিয়ে দিতে পারো ইএমআই এর মাধ্যমে। এবং সেখানে তোমার কিন্তু একটা ভালো অর্থনৈতিক ভিত্তি চলে আসবে তাড়াতাড়ি। ষষ্ঠত বা 6, ফাইন্যান্সিয়াল গোলস বা আর্থিক লক্ষ্য। এই ক্ষেত্রে কিছু বলার আগে স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের কুবের বিজনেস ক্লাস বলে আমরা একটা সম্প্রতি অনলাইন ক্লাস শুরু করেছি, যেখানে আমরা বিভিন্ন ব্যবসা থেকে শুরু করে আর্থিক প্রগতির দিক থেকে স্বয়ংসম্পূর্ণ বা আত্মনির্ভর তুমি কিভাবে হয়ে উঠতে পারো একদম সামান্য পুঁজিতে, সেই দিকে আমরা নিয়মিত ক্লাস করছি। ব্যবসাকে উন্নত করা থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে নিজেকে স্বয়ংসম্পূর্ণ বা আত্মনির্ভর করে তোলার জন্য। এই ক্ষেত্রে যারা ইচ্ছুক আছো, আগ্রহী আছো, তারা আমাদের কুবের ক্লাসে জয়েন করতে পারো। এখানে তোমাদের বিজনেস মডেলের উপর আমরা ক্লাস করছি, আমাদের বিভিন্ন ক্ষেত্রে কেস স্টাডি করছি, যাতে তোমরা তোমাদের প্রাথমিক যে বিনিয়োগটা ব্যবসার ক্ষেত্রে সেখানে ভীষণ বড় লোকসানের সম্মুখীন না হও, অন্তত প্রফিটেবল ওয়েতে নিজের ব্যবসাটাকে রান করতে পারো। এটার জন্য দেওয়া স্ক্রিনে দেওয়া নম্বরে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ করে নিতে পারো। আমাদের কিন্তু এখনো এনরোলমেন্ট চলছে। তো দেখো, এই ফাইন্যান্সিয়াল গোলসের যে পয়েন্টটা, সেখানে একটা জিনিস লক্ষ্য তোমরা রাখবে যে তোমার অর্থনৈতিক পরিকল্পনাটা কি। অনেকে শুধুই সঞ্চয় করে চলে, কোনো রকমের অর্থনৈতিক পরিকল্পনা থাকে না। তো চেষ্টা করো, তোমার যদি আগামী 5 বছরে একটা গাড়ি নেওয়ার থাকে, আগামী 10 বছরে তোমার যদি একটা নিজের জন্য জমি কেনার থাকে, আগামী 15 বছর 20 বছর পরে তোমার যদি নিজেকে ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট করে দেওয়ার থাকে, যে আর কোনো আমি অ্যাক্টিভ কোনো ইনকাম থাকবে না, আমি করব না, অতিরিক্ত পরিশ্রম করব না, কাজ করব না, আমার সঞ্চিত অর্থের উপর ভিত্তি করে আমি নিশ্চিন্তে বাকি জীবনটা অতিবাহিত করব, আমার একটা রেগুলার ইনকাম আসতে থাকবে আমার ব্যাংক অ্যাকাউন্টে, সেইটা কি? এই ধরনের প্ল্যান করতে শেখো। শুধুমাত্র যা কিছু দেখছো সেটাই কিনে নিচ্ছ, এরকম করে জীবনযাপন হয় না, চলে না এটা। শুধুমাত্র কোনো রকমের বাজেটিং ছাড়াই কিছু করে নেওয়া, এতে কিন্তু জীবনযাপন একদিকে ছড়িয়ে পড়তে পারে। তো চেষ্টা করো লক্ষ্য ভিত্তিক বিনিয়োগ প্ল্যান করতে। এতে তোমার ক্ষেত্রে কিন্তু পুরো পার্সোনাল ফাইন্যান্সটা সাজিয়ে তোলা বড্ড বেশি সহজ হবে। নাম্বার 7, রিস্ক ম্যানেজমেন্ট বা ঝুঁকি ব্যবস্থাপনা। সবসময় মনে রাখবে, তোমার একটা স্বাস্থ্য বীমা সবার আগে প্রয়োজন, তারপরে প্রয়োজন জীবন বীমা। কেন বলছি? স্বাস্থ্য বীমা তোমাকে তোমার অতিরিক্ত সঞ্চিত টাকাটাকে খরচ করতে দেবে না। ধরা যাক তোমার বাড়িতে তোমার বা তোমার হাজবেন্ডের বা তোমার স্ত্রীর বা তোমার পরিবারের এমন কারুর যার সঙ্গে যার মানে স্বাস্থ্য বীমা নেই, তার হঠাৎ করে কোনো আর্থিক প্রয়োজন পড়ে গেল। সেই ক্ষেত্রে এরকম মেডিকেল এমার্জেন্সির ক্ষেত্রে তুমি কোথা থেকে টাকাটা খরচ করবে? স্বাভাবিকভাবে আমরা আমাদের সঞ্চিত অর্থটাই ব্যয় করি। তাহলে তোমার আর পরে আর সেটা কি থাকবে? একটা মেডিকেল এমার্জেন্সি চলে আসলে তোমার সমস্ত সঞ্চয় বেরিয়ে যাবে কিন্তু। তো চেষ্টা করবে একটা স্বাস্থ্য বীমা বা হেলথ ইন্স্যুরেন্স যেন তোমরা মিনিমাম স্তরে নিয়ে নিতে পারো। এতে তোমরা অনেকটা সেফ থাকবে। সারা বছরে সামান্য একটা প্রিমিয়াম তোমার লাগে, সেই প্রিমিয়ামের উপর ভিত্তি করে তোমার ক্যাপাসিটি অনুসারে তুমি সেটাকে করে রাখবে। এতে তোমার সঞ্চিত অর্থে অন্তত হাতটা পড়বে না। আর দ্বিতীয় হচ্ছে জীবন বীমা। আমরা যদি নিজেরা প্রধান উপার্জনকারী ব্যক্তি হই নিজের পরিবারে, তাহলে আমাদের উপরে আমাদের পরিবারের দায়িত্ব থাকে। সেই পরিবার কি করবে আমাদের অবর্তমানে, তাদের কথা ভেবে, সেই ভালো মানুষ দের কথা ভেবে, যাদের আমরা ভালো চাই, নিজের পরিবারের মানুষজনদের, তাদের কথা ভেবে আমাদের একটা জীবন বীমা মিনিমাম স্তরে করে নেওয়া জরুরি। এবং এটা তোমাদের বলি, এটা যত আর্লি করবে তত কম প্রিমিয়াম পড়ে। এটা তোমরা দেখে নেবে, খুব ইম্পর্টেন্ট। এবং পয়েন্ট নাম্বার 8, আজকের শেষ পয়েন্ট, সেটা হচ্ছে তুমি সারা মাসে যে সমস্ত ব্যয় করলে, আয় করলে বা যা কিছু, তার সমস্ত রেকর্ড কিন্তু রাখবে, মানে নথিপত্র ঠিক রাখা। তাতে সমস্ত ব্যাংক স্টেটমেন্ট থাকতে পারে, পলিসি থাকতে পারে, ইনভেস্টমেন্টের প্রমাণ থাকতে পারে। এবং তুমি যে ট্যাক্সেশনের মধ্যে যদি পড়ে যাও, তার মানে ট্যাক্সের সমস্ত যে সমস্ত নথি, সেগুলোকে সঠিকভাবে সংরক্ষণ করা। এটা তোমার কিন্তু সময়ে সময়ে আপডেটও করতে হতে পারে, যাতে করে তুমি ওভারঅল একটা গ্রেটার ফাইন্যান্সিয়াল যে আপলিফমেন্ট বা একটা ক্লাচ নিজের অর্থনীতির উপরে সেটা যেন গড়ে নিতে পারো। তো এই কয়েকটা পয়েন্টে আমরা ব্যক্তিগত অর্থনীতি বা পার্সোনাল ফিনান্সের বেসিকটা বুঝলাম।
পরের ভিডিওগুলোতে আমরা আরো ডিটেলে বিভিন্ন বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আমরা তোমাদের মতামতের অপেক্ষা করছি। লেগে থাকো, জেদে থাকো।